অনেক ভালোবেসে সেই প্রথম দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি দেখতে চেয়েছি সেটা হয়নি। একটা সভ্য দেশে এইরকম অবস্থায় ছাত্রছাত্রীরা হলে থাকতে পারে না। চলুন আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটা নলেজ ক্রিয়েশনের হাব হিসেবে তৈরি করি এবং এই বিশ্ববিদ্যালয় হোক এই দেশের নলেজ ক্রিয়েশনের নেতৃত্বের পুরোদা। শিক্ষকতার গত 30 বছরে আর অল অন এ সাডেন এই জুলাই বিপ্লব আমাকে সামনে নিয়ে এসেছে, যেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আর আমাকে যদি বলা হয় যে রক্তগুলো ঝরেছিল সেগুলো ঝরবে না, আমি পেছনেই থাকতে রাজি ছিলাম এবং সবসময় সেটার জন্য প্রস্তুত ছিলাম। ওই রক্তের বিনিময়ে যে আমি এসেছি এটা আমার জন্য কোনো অবস্থায় সুখবর নয়। আমি আবারও যারা মারা গিয়েছেন, আহত হয়েছেন তাদেরকে স্মরণ করছি এবং যারা মারা গিয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হয়েছিলাম অনেক ভালোবাসা দিয়ে। আমি যেদিন একটা ঘটনা বলি, এটা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা কথাটা সত্যি। প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ভর্তির জন্য, ডিপার্টমেন্টে যখন গেলাম বললো আমাকে অ্যাটাস্টেশন করাতে হবে সার্টিফিকেটগুলো। ডিপার্টমেন্টের বাদিকে গলিতে গিয়ে একটা রুম খোলা পেলাম, আমি ঢুকলাম, ঢুকে দেখলাম শিক্ষক বসে আছেন। উনি কিছুক্ষণ কিছু বললেন না, প্রথম পরে মাথা উঠে বললেন কী জন্য? অ্যাটাস্টেশন। তারপরে আমাকে বললেন কোন স্কুল কোন কলেজ। আমি বললাম যে আমি মাহমুদুর গভর্নমেন্ট হাই স্কুল ঢাকা কলেজ, এবং সৌভাগ্যক্রমে দুইটাই ওনার সাথে মিলে যায়। উনি মাহমুদুর গভর্নমেন্ট স্কুলের ছাত্র ছিলেন, আমি জানতাম না, এবং ঢাকা কলেজের ছাত্র ছিলেন। তারপর আমাকে বলেছিল টার্গেট কি, আমি জানি না সেদিন আমার কোথা থেকে সেই কথাটা এসেছে। আমি বলছিলাম আপনার ওই চেয়ারটায় আমি বসবো। এটা আমার ফার্স্ট ডে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন আমার। আমি সত্যি করে বলছি এই কথাটা এই ঘটনা সত্যি। অনেক ভালোবেসে সেই প্রথম দিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছিলাম, কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি দেখতে চেয়েছি সেটা হয়নি। এটা আমার দুঃখ। এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক চিন্তা আমার আছে এবং অনেক ভিশনও আছে, কিন্তু সেই ভিশনগুলো কখনো পলিসি আকারে বলার মতো সুযোগ পাইনি। সুযোগ পাওয়ার জন্য যা করা দরকার সে করার যোগ্যতা আমার ছিল না। যাদের কাছে গেলে সেটা করা যেত, তাদের কাছে যাওয়ার ইচ্ছা ছিল না। আমরা জানি একটা ইউনিভার্সিটি কি, ইউনিভার্সিটির দুটো কাজ, একটা হলো নলেজ ক্রিয়েশন অ্যান্ড নলেজ ডিসেমিনেশন। আমরা যে এই বিশ্ববিদ্যালয়ে যে আমাদের পরিসর, এই পরিসরটা কতটুকু হবে সেটি আমরা কখন কি ভেবে দেখেছি? কোন বিষয়গুলো আমরা পড়াবো এই জাতির এগিয়ে যাওয়ার জন্য? আমরা যে আমাদের যে ইকোনমিক গোলস আছে, আমাদের ডেভেলপমেন্ট গোলস আছে, সেগুলোর জন্য আমার কোন বিষয়গুলো পড়ানো দরকার, কোন বিষয়গুলো থাকা দরকার, সেটাকে আমরা কখনো অ্যাসেসমেন্ট করিনি, এবং সেটা আমাদের করা দরকার ছিল। যখনই আমরা বলছি যে পরিসরের সাথে অটোমেটিক একটা বিষয় এসে যায় টিচিং কোয়ালিটি, যেহেতু এটা ডিসেমিনেশন। এখন আমরা অনেক সময় ছাত্রছাত্রীদের অভিযোগ থাকে যে আমার শিক্ষক এসে ক্লাসে পড়াতে পারেন না, কিন্তু আমরা কি এটা ভেবে দেখেছি যে আমার শিক্ষকদের আমরা কখনো ট্রেনিং দিইনি, বা তাদেরকে কোনোদিন আমরা বলিনি কিভাবে পড়ালে ভালো হয়, কোন মেথড ফলো করলে ভালো হবে, স্টুডেন্টের সাথে কীভাবে কমিউনিকেট করতে হবে সেটাকে আমরা কখনো আমাদের শিক্ষকদেরকে আমরা শিখিয়েছি, আমরা কখনো ট্রেনিং পাঠিয়েছি? আপনারা জানেন অস্ট্রেলিয়াতে একজন শিক্ষক যদি বিশ্ববিদ্যালয় জয়েন করার পর বাধ্যতামূলকভাবে তাকে 6 মাসের ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে হয়। সেটা না করলে সে শিক্ষকতা কন্টিনিউ করতে পারে না। আমার বাংলাদেশে আমরা কি করতে পেরেছি? করতে পারিনি। আমরা সেই মান্দাতার আমলের ইভ্যালুয়েশন সিস্টেমে রয়ে গেছে। সেই 6টা প্রশ্ন থেকে 4টা উত্তর দিতে হইবে, 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। আমি 2017-18 সালে টরন্টো ইউনিভার্সিটি মাঙ্ক অফ গ্লোবাল অ্যাফেয়ার্সের সিনিয়র ফেলো হিসাবে আমি ওদের ক্লাস নিতাম। বাংলাদেশ থেকে আমি অনলাইনে ক্লাস নিতাম। পুরো মাস্টার্সের একটা কোর্স, যেখানে আমরা তাদেরকে কিছু ডেভেলপিং কান্ট্রিজের কিছু প্রবলেম দিয়ে দিতাম এবং সেগুলো সলিউশন তারা তৈরি করতো। 5 জন 6 জনের একটা টিম থাকতো। পুরো এন্টায়ার কোর্সে কোনো পরীক্ষা ছিল না, লিখিত পরীক্ষার ব্যবস্থা ছিল না, পুরাটাই ছিল অ্যাসাইনমেন্ট বেস এবং প্রেজেন্টেশন বেস। আমরা কি ভেবে দেখেছি যে আমার সেই মান্দাতার আমলের যে ইভ্যালুয়েশন সিস্টেম, এটা দিয়ে আদৌ আমার জনসম্পদটা গড়ার ক্ষেত্রে কাজ করছে কিনা সেটা আমরা ভেবে দেখিনি। বিশ্ববিদ্যালয় গভর্নেন্স, এটা কি আমরা আসলে কখনো করতে পেরেছি? আমরা শিক্ষকরা বলছি, আমার শিক্ষকদের পাশ থেকে, আমরা কি বিশ্ববিদ্যালয়ের যে 73 সালের অর্ডিন্যান্স সেটা কি খুব বেশি মিসইউজ করিনি? আমি কিন্তু চেয়ারম্যান থেকে সরাসরি ট্রেজারার পদে গিয়েছি। চেয়ারম্যান হিসাবে আমার একজন কলিগ যদি ক্লাস না নেন, আমার তাকে বলার কোনো ক্ষমতা ছিল না। আমরা কি খুব বেশি স্বাধীনতার মিসইউজ করিনি? তো এইটারও বিষয় ভাবার আছে। আমরা যে শিক্ষকদের কাছে যে দাবিগুলো করছি সেটাও যৌক্তিকভাবে হয় কি না সেটাও আমি বলবো, স্টুডেন্টদেরকে বলবো ভাববার বিষয় আছে।
আমরা হায়ার এডুকেশন ফিসে ইনভেস্টমেন্ট করিনি। আমি জাস্ট একটা কম্প্যারিজন দেয়, ইন্ডিয়ার হায়ার টোটাল এডুকেশনের পেছনে তাদের ইনভেস্টমেন্ট হচ্ছে গিয়ে জিডিপি 3%, আমরা কিন্তু 1.69% আছি। সো আমরা এখনও ফার ওয়ে। যতক্ষণ পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট না বাড়াবো, কিন্তু আবার ইনভেস্টমেন্টটাও আবার সেটা হচ্ছে গিয়ে সেটা যাতে মানে কোয়ালিটি মানে এনশিওর করে সেটা 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 দেখার বিষয় আছে। গত কয়েক সপ্তাহ 2 সপ্তাহ মিলে আমরা প্রত্যেকটা হলে হলে গিয়েছি এবং আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি। আমরা স্টুডেন্টদের যে অমানবিক পরিস্থিতি দেখেছি হলগুলোতে, এটা অবর্ণনীয়। এটা কোনো অবস্থাতেই একটা সভ্য দেশে এইরকম অবস্থায় ছাত্রছাত্রীরা হলে থাকতে পারে না। আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করতে পারি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি সবাইকে একটা বিষয় ভাববার জন্য বলি, এটা আমি কাউকে দোষ দিচ্ছি না। গত রেজিমে একজন ভাইস চ্যান্সেলর মহোদয়ের সময়ে অন্তত 20টা নতুন ডিপার্টমেন্ট হয়েছে। এটা কি ভেবে দেখেছেন কখনো যে এই 20টা নতুন ডিপার্টমেন্টের যে ছাত্রছাত্রী আসবে তাদেরকে জায়গা দেওয়ার মতো আমাদের হলগুলোতে ক্যাপাসিটি আছে কিনা? এই অবিবেচকের মতো যে কাজগুলো হয়েছে সেটার জন্য দায়ভার কিন্তু আজকে এই প্রশাসন নিচ্ছে এবং বর্তমান ছাত্রছাত্রীরা সে দায়ভার নিচ্ছে। এই বিষয়গুলো দেখার বিষয় আছে। আমি একটা কথা বলি ক্লাস স্টুডেন্টদেরকে, যে রাষ্ট্রনায়ক হবে তার শিক্ষিত হওয়ার দরকার নেই, অ্যাক্টেলার, এবং সে যদি অশিক্ষিত হয় কোনো আপত্তি নাই, কিন্তু তার ভিশন থাকতে হবে। সে রাষ্ট্রটাকে কোথায় নিয়ে যেতে চায় এই ভিশনটা থাকতে হবে, এবং তার ভিশনটা ইমপ্লিমেন্ট করবে তার মন্ত্রিপরিষদ শিক্ষিত লোকজন। আমাদের সেই ভিশনটা ছিল না, যে আমরা এই রাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চাই 50 বছরের মাথায়, 100 বছরের মাথায় কোথায় নিয়ে যেতে চাই, এবং সেই ভিশন ইমপ্লিমেন্ট করার জন্য আমার কি শিক্ষা ব্যবস্থা দরকার এবং আমার কী ধরনের ইনভেস্টমেন্ট যেতে হবে, আমরা সেটা করিনি। এই ব্যর্থতা আমাদের হয়েছে। আমি একসময় অল অন এ সাডেন বলেছি, আমার একটা অ্যাফিলিয়েশন ছিল, সেটার অংশ হিসাবে আমি সিনেটে ইলেক্টেড হয়েছিলাম। প্রথমবারের মতো ইলেকশন করেই ইলেক্টেড হয়ে গিয়েছিলাম। সেখানে একটা বক্তৃতায় বলেছিলাম যে টোটাল আমাদের রিসার্চের পিছনে যে বাজেট আছে সেটা যদি আমি পার ক্যাপিটা ক্যালকুলেট করি পার টিচার, সেটা হলো অ্যারাউন্ড 1700 টাকা। আমি বলছি এই টাকা দিয়ে কুমিল্লাতে গিয়ে একটা পেপার প্রেজেন্ট করা সম্ভব না, থাকতো ভালো বিদেশে গিয়ে দিবে। এখন যেখানে একজন শিক্ষকের, আপনারা জানেন যে নলেজ ক্রিয়েশনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার কনফারেন্সে যাওয়া, নতুন কী হচ্ছে সেটা জানা, এবং অ্যাকর্ডিংলি আপনি নেটওয়ার্কিং করা, এবং সেই নেটওয়ার্কের ভিত্তিতে লোকজনের সাথে যোগাযোগ করে নতুন প্রজেক্ট করা, রিসার্চ করা। এখন আপনি যদি রিসার্চের কনফারেন্সে যেতেই না পারেন আর সেই জন্য কোনো বাজেটে অ্যালোকেশন না থাকে, কীভাবে একজন শিক্ষককে আমি বলতে পারি যে না তুমি নলেজ ক্রিয়েশনের দিকে যাও? আর আরেকটা জিনিস হচ্ছে যে নলেজ ক্রিয়েশনের জন্য যে ইনসেন্টিভ থাকা দরকার, সেই ইনসেন্টিভ আমাদের কখনো এখানে ছিল না। সেই ইনসেন্টিভ মেকানিজম আমরা তৈরি করতে পারি নাই, আমরা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা। একটা দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমরা গত 20 বছরে 40 জনের মতো পিএইচডি করতে বাইরে পাঠিয়েছি। কয়জন ফিরিতে এসেছে কোন ধারণা আছে আপনাদের? মাত্র 3 জন, এবং 3 জনের মধ্যে মাত্র 1 জন আবার চলে গেছে অস্ট্রেলিয়াতে গত 2 সপ্তাহ আগে। কেন? কারণ হচ্ছে যে আমরা তো তাদেরকে সেই ধরনের কোনো একটা পরিবেশে দিতে। ফাইন্যান্স জানে খুব ডিমান্ডেড সাবজেক্ট, স্যালারি স্ট্রাকচার, ইনসেন্টিভ স্ট্রাকচার ভেরি হাই। এখন সেরকম কিছু লোককে তারা খুব ভালো ইউনিভার্সিটিতে পিএইচডি করেছে। গত 2 বছরে আমার 4 জন কলিগ ইউকে এবং অস্ট্রেলিয়ার 2টা ইউনিভার্সিটিতে ফুল প্রফেসর হয়েছে তাদের নিজের যোগ্যতায়। এখন এই লোকগুলোকে আমি যদি একটা পরিবেশ না দিতে পারি, কিভাবে আমরা তাদেরকে বলবো যে ফিরে আসো এবং তুমি নলেজ ক্রিয়েশনে অংশগ্রহণ করো? সোজা কথা হচ্ছে যে নলেজ ক্রিয়েশনের জন্য আমাদের যে ভিশন থাকার দরকার ছিল সেটা আমাদের ছিল না, এবং আমাদের সেটা রাষ্ট্রীয় পর্যায়ে ছিল না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর্যায়ে ছিল না। এখন চলুন আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে একটা নলেজ ক্রিয়েশনের হাব হিসেবে তৈরি করি, এবং এই বিশ্ববিদ্যালয় হোক এই দেশের নলেজ ক্রিয়েশনের নেতৃত্বের পুরোদা। এইটা আমি আশা করছি।